25শে নভেম্বর চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তারের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এই উত্তেজনা এতটাই চরম পর্যায়ে চলে গেছে যে চট্টগ্রামে একজন আইনজীবীকে আদালতের সামনে কুপিয়ে হত্যা করেছে চিন্ময় কুমার দাসের লোকেরা ওরফে ইসকনের লোকেরা। ভারতীয় মিডিয়ার টানা মিথ্যাচার প্রোপাগান্ডার কারণে ভারতের জনগণ ফুঁসে উঠেছে। তারা বাংলাদেশের উপর এতটাই ক্ষিপ্ত হয়েছে যে প্রথমবারের মতো তারা সুতারকান্দি বর্ডারে এসে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, যদিও তাদেরকে বিএসএফ এবং ভারতীয় পুলিশ ফিরিয়েছে, যার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু তার একদিন পরে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের কার্যালয়ে তারা হামলা করে, যেখানে তারা ভিতরে ঢুকে গিয়ে ভাঙচুর করে এবং একই সাথে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলে, সেটিকে ছিঁড়ে ফেলে এবং পরবর্তীতে তাতে আগুন ধরিয়ে দেয়। ইতিহাসে প্রথমবারের মতো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে একটি দেশের হাই কমিশনের কার্যালয়ের ভিতরে ঢুকে যায় এবং সেখানে পতাকা নামিয়ে ফেলে এবং পতাকায় আগুন ধরানো হয়, যা জেনেভা কনভেনশনের শর্ত অনুযায়ী সম্পূর্ণরূপে ভারতীয় সিকিউরিটি ফোর্স বাংলাদেশ হাই কমিশনকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। জেনেভা কনভেনশনের আর্টিকেল 12-এ খুব ক্লিয়ারভাবে বলা হয়েছে যে হোস্ট কান্ট্রি সর্বদা রিসিভিং কান্ট্রির অ্যাম্বাসি এবং অ্যাম্বাসিডরকে প্রোটেক্ট করবে, যা শতভাগ ভঙ্গ করেছে ইন্ডিয়া, যেটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ভারতের সিকিউরিটি ফোর্স এবং ভারত সরকার। দক্ষিণ এশিয়ায় এটি প্রথম এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে একটি অ্যাম্বাসিতে ঢুকে গিয়ে সেই অ্যাম্বাসি ভাঙচুর করা এবং তাদের পতাকাকে পুড়িয়ে ফেলা। এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি। এর আগে মাত্র 2টি অ্যাম্বাসিতে হামলা হয়েছিল, যা ইরান রেভলিউশনের সময় ইউএস অ্যাম্বাসিতে হামলা হয়েছিল, এবং সেকেন্ডে হয়েছিল কিছুদিন আগে সিরিয়ায় অবস্থিত ইরানের অ্যাম্বাসিতে, যেখানে ইসরায়েলের কমান্ডারদের হত্যা করা হয়েছিল। আপনি যদি একটু ভালো করে তাকান, আপনি দেখতে পাবেন ইন্ডিয়া তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে এরকমের আচরণ সবসময় করেই যাচ্ছে। 2রা ডিসেম্বর যে শুধুমাত্র আগরতলা অ্যাম্বাসিতে হামলা করা হয়েছে, শুধু তাই নয়, ওই একই দিনে বোম্বেতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনেও একই রকমের হামলা করার চেষ্টা করা হয়েছে। সেখানে ভারতের সবথেকে এক্সট্রিমিস্ট গ্রুপ বজরং দলের আয়োজনে হাজার হাজার মানুষ তারা প্রোটেক্ট করেছে। সেখানে তারা বলেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা, যেটি সম্পূর্ণরূপে মিথ্যাচার, যার 0% সত্যতা নেই। আপনি যদি একটু ভালো করে তাকান, আপনি দেখতে পাবেন ভয়েস অফ আমেরিকার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘুরা এখন আগের থেকে অনেক বেশি নিরাপদে রয়েছে। কিন্তু যেই ঘটনাকে তারা কেন্দ্র করে এত কিছু করে যাচ্ছে, সেই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, যার কোনো সত্যতা নেই। বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এই ঘটনা বলে সারা পৃথিবীতে তারা মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে, যার 0% সত্যতা নেই। একটি মিথ্যা ন্যারেটিভের উপরে ভিত্তি করে ভারতীয় প্রোপাগান্ডা এতটাই বেশি হচ্ছে যে এর সাথে শুধুমাত্র ভারতের জনগণ নয়, ভারতের সরকারও জড়িয়ে পড়েছে। ভারতের যতগুলো রাজনৈতিক দলের নেতারা আছে সবাই এটি নিয়ে কথা বলছে এবং একই সুরে কথা বলছে। এমনকি এটা তারা পার্লামেন্ট পর্যন্ত নিয়ে গেছে, যেখানে পার্লামেন্টেও এটি নিয়ে উত্তেজনাকর অবস্থা চলছে। ভারতের সবথেকে বড় বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস পর্যন্ত একই সুরে কথা বলছে। আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশের সবথেকে নিকটবর্তী কলকাতার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মমতা ব্যানার্জি, যিনি বাংলাদেশ সম্পর্কে সবথেকে ভালো জানেন, তিনিও এই মিথ্যাচারের সাথে একত্রিত হয়ে কথা বলছে। মমতা ব্যানার্জি তো সবার থেকে কয়েক গুণ বেশি এগিয়ে গিয়েছেন। তিনি ভারতের মোদী সরকারকে রিকোয়েস্ট করেছে বাংলাদেশের হিন্দুদের বা সংখ্যালঘুদের রক্ষার ক্ষেত্রে যেন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয়, সেই জন্য তিনি অনুরোধ করেছেন। আপনি একবার চিন্তা করে দেখেন কতটা মাথা খারাপ হলে এরকমের কথা বলতে পারে মমতা ব্যানার্জি, যে বাংলাদেশ জাতিসংঘ মিশনের সব থেকে বেশি সুনামের সাথে কাজ করে যাচ্ছে, সেই বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য মমতা বলছে। একবার চিন্তা করে দেখুন তার মাথা কতটা খারাপ হয়েছে এবং কতটা মাথা খারাপ হলে এরকমের একটি কথা তিনি বলতে পারেন। এখন একটু দেখে আসি যে মমতা এত বড় বড় কথা বলছে, তার দেশে কি হচ্ছে। যে মমতা এত বড় বড় কথা বলছে, তার দেশ ইন্ডিয়াতে হিউম্যান রাইটস বলতে যত কিছু রয়েছে তার শতভাগ তারা ভায়োলেট করেছে। পাঞ্জাব থেকে শুরু করে কাশ্মীর কিংবা ঝাড়খণ্ড থেকে মণিপুর, আসাম, এমনকি ওয়েস্ট বেঙ্গল, সকল জায়গায় একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। শুধু এক মণিপুরে আমরা দেখতে পাই 400 থেকে বেশি খ্রিস্টান চার্চ ধ্বংস করা হয়েছে, 17,000 বাড়িঘর তারা শতভাগ বর্ষীভূত করেছে এবং 50,000-এরও বেশি মানুষ এখন পর্যন্ত তারা বাড়িঘর ছাড়া হয়েছে এবং 1.5 মিলিয়নেরও বেশি তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। ত্রিপুরা, আসামে মুসলিমদের অবস্থা যতটা খারাপ, তার থেকেও বেশি খ্রিস্টানদের অবস্থা খারাপ রয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে হিউম্যান রাইটস বলতে কিছুই নেই।
আদানি আমদানিদের সুবিধা করে দেওয়ার ক্ষেত্রে তা শতভাগ তারা ভঙ্গ করেছে। চলুন এখন আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই। মমতার রাজ্য পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে কিভাবে নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে সেটি আমরা এখনো দেখতে পাচ্ছি। মমতার পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে যেভাবে নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে সেটি এখনো তরতাজা, আমরা সকলেই জানি। আরজিকাল মেডিকেল কলেজে কিভাবে একজন নারীকে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে, তাকে রেপ করার পরে, তা আমরা সকলেই জানি, যেটি রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণ দায়মুক্ত করার জন্য এড়িয়ে গেছে, যার কোনো বিচার এখনো হয়নি। 21 শতকের মমতার দেশ ইন্ডিয়া এখনো তারা বর্ণপ্রথায় বিশ্বাস করে, যা আমরা দেখেছি দলিতদের বেঁচে থাকা খুবই সীমিত করা হয়েছে। এমন কোনো দিন নেই যেদিন দলিতরা নির্যাতিত হয় না, তাদেরকে অত্যাচার করা হয় না, এমনকি তারা প্রতিনিয়ত তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এখন মমতা যদি এসে আমাদেরকে ইউনাইটেড নেশনের শান্তিরক্ষা বাহিনীর কথা বলে যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত, তবে এটা এতটাই হাস্যকর মনে হয় যেন একজন স্ল্যাট এসে বলছে আমি ভার্জিন। এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ার বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা কেন এমনটা করছে? বাংলাদেশকে নিয়ে কেন তারা এত ষড়যন্ত্র করছে বা কেন এত মিথ্যা প্রচার চালাচ্ছে? এর মূল কারণ হচ্ছে ইন্ডিয়ার রাজনীতি মূলত একটি নোংরা রাজনীতি, যেখানে হিন্দুত্ববাদ এবং ধর্মকে পুঁজি করে তাদের রাজনীতি। আপনি যদি বিজেপির থেকে তাকান, তারা হিন্দুত্ববাদের মাধ্যমেই কিন্তু বারবার ক্ষমতায় আসছে। তাই তাদের রাজনীতিতে এতটাই নোংরা যে তারা হিন্দুত্ববাদ এবং ধর্মকে পুঁজি করা ছাড়া অন্য কিছুই করতে পারে না। তৃণমূল কংগ্রেস থেকে বিতর্কিত নেতা পরবর্তীতে বিজেপিতে অংশগ্রহণ করে, যার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এতটাই উগ্র এবং এতটাই তিনি ন্যাক্কারজনক কথা বলে, যা আসলে কোনো রাজনীতিকবিদের মূর্খের মাধ্যমে এটি বলা উচিত নয়। তিনি বাংলাদেশকে বারবার হুমকি দিয়ে যাচ্ছে, তিনি বর্ডারে লং মার্চের কথা বলছে, এমনকি বাংলাদেশে সেনাবাহিনী পাঠানোর কথা বলছে। তাকে আমরা কি বলবো? তার দেশের মানুষই তাদেরকে পাগল বা উন্মাদ বলে থাকে। তাকে যদি তার দেশের মানুষই পাগল বলে থাকে, তবে আমরা অবশ্যই তাকে বলতে পারি পাগলের উপরে যদি ছাগল থাকে সেই ছাগল। তিনি বিজেপিতে যোগ দিয়েছে ঠিকই, কিন্তু বিজেপির তিনি থার্ড ক্লাস লিডার হিসেবেও তাকে গণ্য করে না। শুভেন্দু থেকে মমতা, জয়শঙ্কর থেকে প্রিয়াঙ্কা গান্ধী হতে শুরু করে তাদের দেশের সকল রাজনীতিবিদ যখন একটি মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এর সাথে যুক্ত হয়ে গেছে সেই দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আপনি যদি একটু ভালো করে তাকান, কলকাতার হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে তাদের মেডিকেল ইনস্টিটিউটগুলো বাংলাদেশকে ব্যান করেছে। একইভাবে ত্রিপুরার হোটেল রেস্টুরেন্টগুলো বাংলাদেশের উপরে সামরিক ব্যান জারি করেছে, যা ক্লিয়ারভাবে প্রমাণ করে একটি মিথ্যা প্রপাগান্ডাকে যখন রাজনীতিবিদরা হাতিয়ার হিসাবে ব্যবহার করে, তখন সাধারণ মানুষ কিভাবে সেটিকে বিশ্বাস করে একটি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এবার যদি আপনি পুরো ঘটনাকে বিশ্লেষণ করেন, তবে একটি জিনিস দেখতে পাবেন, 5ই জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত ইন্ডিয়া সরকার শুধুমাত্র 2 জন মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য পুরো 18 কোটি মানুষের সাথে শত্রুতা করে যাচ্ছে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সম্পর্ক এতটাই তিক্ততার পর্যায়ে চলে গেছে যে পরবর্তী 50 বছরেও এটি ঠিক হবে বলে মনে হয় না। ইন্ডিয়া সবসময় তার নিজের স্বার্থের জন্য এই বাংলাদেশকে ব্যবহার করে যাচ্ছে। বাংলাদেশকে সবসময় তারা গরিব রাষ্ট্র বলে থাকে, কিন্তু সেই রাষ্ট্রেই কিন্তু তাদের 20 থেকে 25 লক্ষ মানুষ চাকরি করে এবং 25 থেকে 30 বিলিয়ন প্রতি বছর তারা এদেশ থেকে ইনকাম করে থাকে। মূলত বাংলাদেশকে তারা লুণ্ঠন করার জন্যই শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে, কারণ গত 15 বছরে বাংলাদেশের সকল কিছুতে ইন্ডিয়ার আধিপত্য ধরে রাখার এই শেখ হাসিনাই ছিল মূল মন্ত্র। সে ছিল একজন পুতুল সরকার, তার উপরে ভিত্তি করে পুরো বাংলাদেশকে তিনি কন্ট্রোল করেছিল মোদী সরকার। ইন্ডিয়ার যখন সকল রাজনৈতিক দল একই প্ল্যাটফর্মে এসে বাংলাদেশের বিরোধিতা করে যাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে তারা আমাদের স্বাধীন সার্বভৌমত্বকেই অস্বীকার করছে। তারা গত 53 বছর ধরেই বাংলাদেশকে কখনোই স্বাধীন হিসাবে মনে প্রাণে বুঝেনি। তারা সবসময় তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে এসেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা পরের ভিডিওতে দেখব ইন্ডিয়া আমাদের কিভাবে আগ্রাসন করে যাচ্ছে এবং সেই আগ্রাসন থেকে বের হওয়ার জন্য আমাদের সরকার এবং জনগণের কি কি উপায় রয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।